নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো প্রিয়ঙ্কর চক্রবর্তীর লেখা সিংহ কেতুগড়ের রহস্য গল্পের শেষ অধ্যায়। রাজা বাহাদুরের দিকে ফিরে বললেন, পণ্ডিত মশাইয়ের জন্যই রহস্য সমাধানের সূত্র পাওয়া গেল। উনি বললেন, মন্দুরা মানে আস্তাবল। এখন কথা হচ্ছে, এখান থেকে কোন দিকে 21 পা যেতে বলা হয়েছে? এদিকে তো 10 পা গিয়েই পাঁচিল, ওদিকে আউট হাউস। তাহলে বাকি থাকছে নাট মন্দিরের দিকটা, ওদিকেই আগে দেখা যাক। পা মেপে মেপে এগোতে শুরু করলেন বঙ্কুবাবু। সকলে সঙ্গে সঙ্গে চলল। 21 পা যেখানে শেষ হলো সেটা নাট মন্দিরের চাতালের উপর। চাতালটি বিরাট বড় বড় পাথরের স্ল্যাব বসিয়ে তৈরি। বঙ্কুবাবু যে স্ল্যাবটার উপর দাঁড়িয়েছিলেন, বাকিদের ইশারা করলেন সেই স্ল্যাবের চারদিকে চার দিয়ে দেখতে। জগাই, মাধাই, ভজহরি আর গ্রামের লোকেরা তার নির্দেশ মতো শাবল গাইতে নিয়ে তৈরি ছিল। তারা পাথরটার কিনারা বরাবর আক্রমণ শুরু করে দিল। বেশ কিছুক্ষণ শাবল আর গাইতির অত্যাচার সহ্য করার পর পাথরটা নড়বড় করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে দ্বিগুণ উদ্যমে ওরা পাথরের চারদিকটা খুঁড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই গায়ের জোরে চার দিতে পুরো পাথরটা উপরে উঠে এলো। নিচে একটা সিঁড়ি নেমে গেছে দেখা গেল। সকলে তখন প্রবল উত্তেজনায় ছটফট করছে। বঙ্কুবাবু তার ঝোলা থেকে টর্চ বের করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। তার পিছনে ভজহরি, জগাই, মাধাই এবং গ্রামের লোকেরা। রাজা বাহাদুর উপরেই দাঁড়িয়ে রইলেন। কয়েক ধাপ নিচে নেমেই একটা দরজা। ঠেলাঠেলি করেও দরজাটা খুলল না। বহু বছর ধরে এইভাবে থাকতে থাকতে জং ধরে আটকে গেছে সম্ভবত। বঙ্কুবাবু একটু পিছিয়ে এলেন। জগাই মাধাইরা এগিয়ে গিয়ে শাবল আর গাইতি দিয়ে ধাক্কা মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে হেঁয়ালিতে বলা সেই লুকোনো ঘরটাকে দেখতে পাওয়া গেল। উৎসাহের আতিশয্যে বঙ্কুবাবুর আগেই বাকি সকলে হৈ হৈ করে ঘরের মধ্যে ঢুকে গেল। কিন্তু ভিতরে ভয়ানক অন্ধকার, কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। বঙ্কুবাবু ঘরে ঢুকে তার টর্চটা জ্বেলে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে এক জায়গায় আলোটা পড়তেই স্থির হয়ে গেলেন। আতঙ্কে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার। একটা বিকট দর্শন, ভয়ঙ্কর গরিলা তাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দুই চোখে হিংস্র ক্রূর দৃষ্টি।
বিরাট আকৃতির রোমশ শরীর নিয়ে দুটো থাবা সামনের দিকে বাড়িয়ে লাফ দিয়ে এদিকে আসার প্রস্তুতি নিচ্ছে। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে গ্রামের লোকেরা, এমনকি যমদূতের মতো চেহারার জগাই মাধাই পর্যন্ত লাফ দিয়ে উঠে হুড়মুড় করে ঘরটা থেকে বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। মাঝখান থেকে তার ধাক্কাধাক্কিতে বঙ্কুবাবু গিয়ে পড়লেন শটান সেই করাল আতঙ্কের একদম সামনে। মেঝে শুয়ে শুয়েই চোখ বুজে প্রমোদ গুনলেন বঙ্কুবাবু। যমদূত আর ডাকাতের বংশধরের হাত থেকে বেঁচেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত গরিলার হাতে প্রাণ দিতে হবে তাকে, তাও আবার আফ্রিকার জঙ্গলে নয়, বাংলারই এক প্রত্যন্ত গ্রামে। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই হয় পায়ের চাপে তাকে মেরে ফেলবে, না হয় দুই থাবা দিয়ে তাকে টেনে তুলে ঘাড় মটকে দেবে। কোথাও যেন পড়েছিলেন গরিলারা মানুষকে বুকে জাপটে ধরে প্রবল চাপ দিয়ে পিষে ফেলে, সেভাবেও মারতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে মৃত্যুর অপেক্ষা করতে থাকলেন বঙ্কুবাবু। কিন্তু প্রায় মিনিট খানিক কেটে গেল, ওদিক থেকে কোনো সাড়া শব্দ এলো না। উল্টে অন্ধকারের মধ্যে থেকে একটা ফিসফিসানি শোনা গেল, কর্তা উঠে পড়েন, এ বেটার ছেলে নড়ে চড়েন না। ভজহরির গলা। বিপদে সে অন্তত বঙ্কুবাবুকে ছেড়ে পালায়নি। তাকে পড়ে যেতে দেখেও তার ঠিক পিছনেই ছিল। বঙ্কুবাবুর মতো ভয়ে তার চোখ বুজে যায়নি বলে সে খেয়াল করে দেখেছে গরিলাটা সেই একইভাবে সামনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। পায়ের কাছে পড়ে থাকা বঙ্কুবাবুর দিকে বা তার পিছনেই দাঁড়িয়ে থাকা ভজহরির দিকেও তার কোনো নজর নেই। বঙ্কুবাবু আস্তে আস্তে প্রথমে উঠে বসলেন, তারপর দাঁড়ালেন। গরিলাটা দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হলো না সে আদৌ নড়াচড়া করবে বলে। কাঁপা কাঁপা হাতে মেঝে থেকে টর্চটা তুলে আলো ফেললেন ব্যাটার দিকে। ভয়টা অনেকটা কমে আসতে এবার ভালো করে দেখে স্পষ্ট বোঝা গেল এটা একটা মাটির মূর্তি ছাড়া কিছুই নয়। কিন্তু যে তৈরি করেছে সে যে পুরো অবিকল আসল গরিলার মতোই তৈরি করতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। অন্তত এই আধো অন্ধকারে যে কোনো মানুষেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। বঙ্কুবাবুর হেয়ালির সেই লাইনটা মনে পড়ল, ভয়কে যদি করতে পারো জয়। তিনি ছিটকে পড়লেন বলে আর ভজহরি ভয় না পেয়ে গরিলাটার দিকে অতক্ষণ তাকিয়েছিল বলেই এই রহস্য উদ্ঘাটন হলো, না হলে এতক্ষণে তারও প্রাণ ভয়ে বাকিদের সঙ্গে সিঁড়ি বেয়ে উপরে পালাতেন। বঙ্কুবাবু এবার হেয়ালির পরের লাইনটা মনে করলেন, সেই দেখাবে পথ। এই সেরেছে, এই মূর্তিটা আবার পথ দেখাবে কি করে? ভালো করে টর্চ জেলে পা থেকে মাথা পর্যন্ত মূর্তিটাকে দেখতে গিয়ে
হঠাৎ একটা ব্যাপার খেয়াল করলেন বঙ্কুবাবু। ভয়ের চোটে এতক্ষণ ভাবছিলেন থাবা বাড়িয়ে এগিয়ে আসছে গরিলাটা, কিন্তু এখন ভালো করে দেখলেন ডান হাতের বাকি আঙ্গুলগুলো মুখে রাখা, শুধু তর্জনীটা সামনের দিকে বাড়ানো, যেন আঙ্গুল তুলে সামনে কিছু একটা দেখাতে চাইছে। সেই আঙ্গুল বরাবর এগিয়ে গিয়ে দেওয়ালের ঠিক যে জায়গাটায় পৌঁছালেন সেখানে আলো ফেলে দেখা গেল দেওয়ালের গায়ে একটা কুলুঙ্গি। মাকড়সার জাল আর কয়েকশো বছরের ধুলোয় সেটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে। গরিলাটা আঙ্গুল দিয়ে না দেখালে সত্যি সত্যি খুঁজে পাওয়া অসম্ভব ছিল। ভজহরি জায়গাটা পরিষ্কার করে কুলুঙ্গির ভিতর হাত ঢুকিয়ে একটা বেশ বড় চন্দন কাঠের বাক্স বের করে আনলো। বাক্সটা নিয়ে ওরা দুজন যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো তখন উপরের অবস্থা বেশ শোচনীয়। রাজা বাহাদুর মাটিতে বসে হাহাকার করছেন, এ আমি কি করলাম, বেচারা মানুষ দুটো আমার ডাকে এসে শেষে কিনা গরিলার হাতে বেঘোরে প্রাণ দিল। ওদিকে গ্রামের লোকেরা দৌড়ে গিয়ে গ্রাম থেকে প্রচুর লোকজনকে ডেকে নিয়ে চলে এসেছে এর মধ্যেই। লাঠি সোঁটা যে যা পেরেছে হাতে নিয়ে চলে এসেছে, যদি গরিলাটা উপরে উঠে আসে তার মোকাবিলা করার জন্য। কিন্তু প্রথমে বঙ্কুবাবু এবং পরে ভজহরিকে সুড়ঙ্গ থেকে জলজ্যান্ত উঠে আসতে দেখে সকলে অবাক। কেবল রাজা বাহাদুর তাদের দেখে আনন্দে ছুটে এসে বঙ্কুবাবুকে জড়িয়ে ধরলেন। বঙ্কুবাবু হেসে বললেন, এবার বোধহয় আপনার পূর্বপুরুষদের অসৎ পথে উপার্জন করা ধনসম্পদ দিয়ে আপনার ইচ্ছে মতো এই অঞ্চলে হাসপাতাল এবং স্কুল তৈরি করতে আর কোনো বাধা থাকবে না বলে বাক্সটা রাজা বাহাদুরের হাতে তুলে দিলেন। রাজা বাহাদুর কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলতে দেখা গেল ভেতরে অন্তত মূল্যবান হীরে জহরত, মণি মাণিক্য এবং সোনার গয়নায় ভর্তি। রাজা বাহাদুর আনন্দে বঙ্কুবাবু এবং ভজহরির মাথায় হাত রেখে তাদের আশীর্বাদ করলেন। জগাই মাধাই দুই হাত তুলে চিৎকার করে উঠল, জয় গোয়েন্দা বাবুর জয়। গুপ্তধন পেলে তা দিয়ে যে তাদের জন্য হাসপাতাল এবং স্কুল তৈরি হওয়ার কথা গ্রামবাসীরা ততক্ষণে জেনে গিয়েছিল। তারাও সোল্লাসে বঙ্কুবাবুর নামে জয়ধ্বনি দিতে লাগলো। আর এই সব দেখে শুনে লাজুক মুখে ফিক ফিক করে হেসেই যাচ্ছিলেন সাদাসিধে গোয়েন্দা শ্রী বঙ্কুবিহারী বটব্যাল। আজকের গল্প এখানেই শেষ হলো। আর অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের যে আত্মজীবনীর দুটো অধ্যায় আমি রিলেটেড যে ভিডিও আপলোড করেছি তার পরের অধ্যায়টা এখনো প্রকাশ্য হয়নি, তো আসলেই সেই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনী আমি কন্টিনিউ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।